হিসাব মিলাতে ব্যস্ত। এই হাতের লেখা সুগার না, এত সুন্দর করে সুগার লিখতেই পারে না, সব থেকে বাজে লেখা তার। আর তার থেকেও বড় কথা, সুগা বাংলা লিখতে পারে না ভালো করে, হাজারটা বানান ভুল হয় তার। তার প্রমাণ তে নিজে একবার তের নাম লিখতে গিয়েছিল, নামটাও ঠিকঠাক লিখতে পারেনি সে। তাহলে এত বড় চিঠি কি করে লিখবে? এটা সুগা লিখেইনি, তাহলে আসলো কোথা থেকে? আগে থেকেই কি ছিল এখানে নাকি? তে ভাবতে পারছে না কি হচ্ছে এইসব। জাকব কিছুতেই বিবাহিত হতে পারে না। একটা মানুষ বিয়ে করে লুকিয়ে রাখবে কিভাবে? এটা হতেই পারে না। তেকে বোকা বানাতে চাচ্ছে কেউ, কিন্তু তে বোকা না, সে এই চিঠির রহস্য বের করেই ছাড়বে। চোখের পানি মুছে তে জামা কাপড় গোছাতে মন দেয়। নিশি আসে তের রুমে, একপাশে দাঁড়িয়ে থাকে। তাদের সম্পর্ক অত ভালো না, দুজন আড্ডা দিতে পারে না এবং একসাথে কলেজেও যেতে পারে না। রোজের করা অর্ডার, তের সাথে মেলামেশা করা যাবে না, মিশলে মায়ের দিবে, তাই আর নিশি এগিয়ে আসে না। তবে লুকিয়ে চুকিয়ে কথা বলে একটু একটু। তের নিশির দিকে চোখ পড়তেই মুচকি হাসে। ভালো থেকো, মায়ের কথা শুনে চলো কেমন? নিশি করুণ স্বরে বলল, বাবাকে দেখতে ইচ্ছা করে খুব, তোমার সাথে যদি যেতে পারতাম। ঠিক আছে, মন খারাপ করো না। নিশি মাথা নাড়ায়। তের লাগেজ টেনে নিশির মাথায় হাত বুলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। প্রথমেই নজর পড়ে সুগার দিকে। সে কানে হেডফোন গুঁজে গান শুনতেছে আর মাঝে মধ্যে গানের তালে নাচছে। সুগা ফোন দেখছে বসে বসে। রোজ আশেপাশে নেই, হয়তো রুমে চলে গেছে। তে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক ঘাড় উঁচু করে তের দিকে তাকায়। রেডি? জাঙ্কুক ফোন বন্ধ করে উঠে দাঁড়ায়, পকেটে ফোন ঢুকিয়ে হাতে থাকে। তে সুগার দিকে আরেক পলক তাকায়। সে এখনো নাচের তালে আছে। তে দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে শুরু করে। সুগা পেছন থেকে বলে উঠে চিৎকার করে, কল করবো আমি, মাঝে মধ্যে দেখেও আসবো গিয়ে, বুঝেছো দে? চৌকাট পেরিয়েছে জাঙ্কুক। সে দাঁড়িয়ে যায়, তেও দাঁড়িয়ে যায়, কিন্তু পিছনে ঘুরে তাকায় না। জাঙ্কুক পিছন ঘুরে তাকায়। তে বড় বড় পা ফেলে জাঙ্কুক অবধি চলে যায়। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, নতুন সিম দেবো তোকে, এই সিম যেন অন না দেখি। তে মাথা নাড়ায়। জাঙ্কুক তের হাত ধরে হাঁটতে থাকে। রাস্তায় আগে থেকে রিক্সা দাঁড়িয়েছিল। প্রথমে লাগেজ তুলে জাঙ্কুক, তারপর নিচে বসে পড়ে এবং তের হাত ধরে তাকে উঠতে সাহায্য করে। পরন্ত বিকেল, ফুরফুরে হাওয়া বইছে। বর্ষার মৌসুম। রিক্সা শহর পেরিয়ে গ্রামে ঢুকছে। দুই ধার পানিতে টলমল করছে। রাস্তা ছুঁই ছুঁই পানি, মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। সেই রাস্তা দিয়ে যাচ্ছে তেদের রিক্সা। তে চারপাশে সৌন্দর্য উপভোগ না করে জাঙ্কুককে দেখছে। লোকটাকে এত ভালো লাগে কেন তার? এই যে ইচ্ছে করছে লোকটার হাত জোড়া শক্ত করে ধরে কাঁধে মাথা রাখতে, কিন্তু সাহসে কোলাচ্ছে না। এমনটা করলে ধমক দেবে নিশ্চিত। আবার সেই চিরকুটের লেখাটাও চোখের সামনে ভাসছে। জাঙ্কুকের থেকে জেনে মনটা শান্ত করবে কি? অবশ্যই জিজ্ঞাসা করা উচিত। এত বড় সাহস তার? তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি একটা চিরকুট পেয়েছি, তাতে লেখা ছিল আপনি নাকি ম্যারিড। জাঙ্কুক তাকায় তের দিকে। নিজের পুরুষালী হাত দ্বারা তের ছোট্ট হাত জোড়া মুঠো করে ধরে। নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে জবাব দেয়, তুই ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর অস্তিত্ব নেই। তে চমকে ওঠে। সে কি ঠিক শুনল? জাঙ্কুকের দিকে আরো একটু চেপে বসে, কানটা এগিয়ে দেয় জাঙ্কুকের দিকে। আবারও শুনতে চায় সে এই কথাগুলো। মনের মধ্যে উত্তেজনা চলছে তার। ফাফর লাগছে, গলাটা শুকিয়ে উঠছে, শরীর ঘেমে গেছে, অনুভূতির জোয়ারে ভাসছে সে। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকায় তের দিকে, কারণ তার ঠোঁট চুই চুই হয়ে আছে তার কানে। জাঙ্কুক অন্য হাত দিয়ে তের কান টেনে ধরে। ব্যাস, অনুভূতির জোয়ার থেকে বেরিয়ে ব্যথার জোয়ারে ভাসতে থাকে তে। কি? তে ব্যথিত সুরে বলে, কিছু না, ছাড়ুন। জাঙ্কুক ছেড়ে দেয়। তে খানিকটা সরে বসে। জাঙ্কুকের হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তবে তে এটা কনফার্ম হয়ে গেছে জাঙ্কুক তার প্রতি দুর্বল। এই ভেবেই ঠোঁট জোরে প্রশস্ত হাসি ফুটে ওঠে তের। জাঙ্কুক ভাইয়া, আমরা রিলেশনশিপে যাই আজকে। আমি আপনাকে ভালোবাসি, আর আপনিও আমাকে ভালোবাসেন। জাঙ্কুক কথা বলে না, সে প্রকৃতি দেখতে ব্যস্ত। তের কথার জবাব দেওয়া থেকে প্রকৃতি দেখা বেশি জরুরি যেন। তে বিরক্ত হয়। লোকটা পাষাণ, সাথে গম্ভীর, একটু বেশিই গম্ভীর। এত গম্ভীর হয়ে থাকার কি আছে বোঝে না তে। দ্বিতীয়বার তে নিজ থেকে কথা বলে না। তার আত্মসম্মান প্রখর। সেও প্রকৃতি দেখতে থাকে। বেশ খানিকক্ষণ পরে জাঙ্কুক বলে ওঠে, তে ক্লাস করা কঠিন হয়ে যাবে তাই না? কয়েকটা মাস একটু কষ্ট কর, তারপর সবটা ঠিক করে দেব।
এবার তে কথা বলে না। কেন বলবে? একটু আগে তে বলেছিল, উনি তো জবাব দিল না, এখন তেও দেবে না। হয়ে গেল কাটাকাটি। জিয়ন সিওজুন বাবা মায়ের বড় ছেলে। ক্লাস 7 পর্যন্ত টেনে টুনে পড়ালেখা করেছে। এলাকার বাজারে কাপড়ের দোকান করে। 3 ভাই আর 1 বোন তারা। তার বয়স যখন 14 বছর তখন তার বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে একটা পা হারায়। সংসারের হাল ধরতে হয় সিওজুনকে। ছোট দুটো ভাই বোনের লেখাপড়া, বাবার চিকিৎসা সবকিছুর দায়িত্ব তার। ছোট বয়সে সংসার হাল ধরে বেশ হিমশিম খেয়ে যায় সিওজুন। বাবার প্রচুর জমি জমা ছিল, কিন্তু সে চাষাবাদ করতে জানতো না। শেষে বাবার সাথে পরামর্শ করে কিছু জমি বিক্রি করে এলাকার বাজারে দুটো কাপড়ের দোকান দেয়, আর বাকি জমিগুলো বছর চুক্তিতে বিক্রি করে। এইভাবে সংসার চলতে থাকে তাদের। ছোট ভাই দুটোকে বিয়ে পাশ করিয়েছে, বোনকে ইন্টার পাশ করার পরে নিজের চাচাতো ভাইয়ের সাথেই বিয়ে দিয়েছে। অশিক্ষিত রয়ে গেছেন কেবল তিনি। তারপর বাবা মায়ের পছন্দে বিয়ে করে এইচএসসি পরীক্ষার্থী রোজকে। বাবা মা দুজনই বলেছিল বউকে আর পড়াশোনা করানোর দরকার নেই, কিন্তু সিওজুন শুনে না। বড় ছেলে জাংকুক দুনিয়াতে আসার পরে বউকে অনার্সে ভর্তি করিয়ে দেয়। ভালোবাসার কমতি ছিল না তাদের সংসারে। এলাকায় সিওজুন ভালো একটা নামডাক তৈরি হয়ে যায়। ছোট ভাই সেহুন তার পছন্দ মতো বিয়ে করে। কায় বিদেশে চলে যায়। তখন জাংকুকের বয়স 4 বছর আর সুগার 2 বছর। সেহুনের বউ ন্যান্সি ভীষণ আদর করত তার 2 ছেলেকে। সেহুন ঢাকায় নামকরা একটা কোম্পানিতে চাকরি পায়, বেতনও অনেক। ততদিনে রোজ অনার্স পাশ করে। 2 বছর ঘুরতেই ন্যান্সি সুখবর দেয় সবাইকে, সে মা হতে চলেছে। বাড়িটা খুশিতে ভরে ওঠে। বছর ঘুরতেই কুল আলো করে আসে তে, বাড়ির সবার চোখের মনি সে। তে দুনিয়াতে আসার কয়েকদিন পরেই রোজ তৃতীয়বার প্রেগনেন্ট হয়। তের 9 মাস বয়সে জন্ম নেয় নিশি। কায় বাড়িতে ফিরে, তাকেও বিয়ে করানো হয়। এই সুখের সংসারে আগুন লাগে তখন, যখন রোজ কলেজে চাকরি পায়। ন্যান্সিও কেমন বদলে যেতে থাকে। পাশের বাড়ির একটা ছেলের সাথে তার মেলামেশা বেড়েছে। সবাই বুঝতে পারত, কিন্তু কিছু বলতো না। এই না বলাটাই কাল হয়ে দাঁড়ায়। আজকে তাদের সুখের সংসারটা ভেঙে গেছে। স্ত্রী সন্তান থাকতেও সিওজুন একা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। সেহুন ঢাকার শহরে একা একা গুমড়ে মরছে। বাবা মায়ের দেখাশোনার জন্য বোন আর বোনের ছেলে মেয়েদের নিজেদের বাড়িতে এনে রেখেছে সিওজুন। ছোট ভাইয়ের বউটা একা দায়িত্ব নিতে পারে না, তার বয়স অল্প। তার কাপড়ের ব্যবসায় আজকে শুধু তার এলাকা না, আরও 10টা এলাকায় তার সুনাম ছড়িয়েছে। 2 ভাই মিলে ব্যবসাটাকে বড় করেছে। বাড়ির সামনে রিক্সা থামে। গাড়িতে করে আসলে আরও আগে আসা যেত, কিন্তু জাংকুক ইচ্ছে করেই রিক্সা নিয়েছে তের সাথে একটু বেশি সময় কাটানোর জন্য। তে নিজের বাড়ির দিকে তাকিয়ে রিক্সা থেকে নামে। জাংকুক ভাড়া মিটিয়ে লাগেজ হাতে নিয়ে ভেতরে ঢুকে যায়। তে উকি দেয় পাশের বাড়িতে, সেখানে তার মা থাকে। শুনেছে এখন রাস্তা পরিষ্কার করার কাজ করে সে। যে ছেলেটার হাত ধরে পালিয়েছিল সেই ছেলেটার বাড়ির অবস্থা খুব খারাপ, রিক্সা চালায় সে। তে উকি দিতেই দেখতে পাই ন্যান্সি কাপড় ধরছে। মুখটা কেঁপে ওঠে তার, কেমন শুকিয়ে গেছে রোদে পোড়া শরীর তার। বয়সের ছাপও পড়েছে চেহারায়। আর ওই লোকটা উঠোনে বসে গামলা করে ভাত খাচ্ছে। তের চোখ ভিজে ওঠে। এই জন্যই সে দাঁত কামড়ে পড়েছিল কাকিমার বাড়িতে। সে মারধর করলেও এই রকম যন্ত্রণা পেতে হতো না তাকে। একটু হলেও তো মানসিক শান্তি ছিল সেখানে। জাংকুক গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, পেছন করে তাকায় তের দিকে। তেকে ওই বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, ওইদিকে কি? তের দৃষ্টি সরিয়ে নেয়, এক দৌড়ে জাংকুকের কাছে চলে যায়। একটু হাসার চেষ্টা করে পা মেলাতে থাকে জাংকুকের সাথে। যে জিনিসটা আমাদের কষ্ট দেয় আমাদের উচিত সেই জিনিসটা ঘৃণা করা। তার সাথে সম্পর্ক শেষ। তুই কেন ওকে দিচ্ছিলি? কেন তোর তাকে ওকে দিয়ে দেখতে হবে? কে এসে ভেবে নে তোর মা মারা গেছে, নেক্সট টাইম যেন এমন না দেখি। তে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। বেশ বড় বাড়ি বানিয়েছে সিওজুন। 2 তলা সাদা রং করা বাড়িটা। এই এলাকায় এই একটা মাত্র বিল্ডিং করা বাড়ি। বাড়ির চারপাশে উঁচু দেওয়াল। বেশ অনেকখানি জায়গা নিয়ে বাড়িটা তৈরি। চারপাশে বিভিন্ন ফুলের বাগান। এই বাড়িটা তৈরি হয়েছে আরও 4 বছর আগে। রোজের ছেলে মেয়ে নিয়ে বাড়ি ছাড়ার পরেই গড়েছে বাড়িটা। প্রাণপ্রিয় স্ত্রীর পছন্দ মতো বানিয়েছে বাড়ি, কিন্তু আফসোস তাকে দেখাতে পারল না।
মেইন দরজার সামনে দাঁড়িয়েছিল সিউজন। আজকে তার ছেলে আসবে তেকে নিয়ে, এটা তিনি জানতেন। মূলত প্ল্যানটা তারই। দুই বাবা ছেলে মিলে বিশাল বড় চক এঁকেছে। তে চাচাকে দেখে মুচকি হাসে, এক দৌড়ে গিয়ে চাচার সামনে দাঁড়ায়। সিউজন মুচকি এসে মাথায় হাত বুলিয়ে দেয়। কেমন আছে আমার বড় মা? ভালো আছি চাচু, তুমি? আমিও ভালো আছি। তে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে, তার দাদি দাঁড়িয়ে আছে। দাদি তাকে দেখতে পারে না। মা চলে যাওয়ার পর থেকেই সে তেকে তাচ্ছিল্য করে। ফুপি রান্না করেছিল, সেই খুন্তি হাতে বেরিয়ে আসে। তে হেসে ফুপিকে জড়িয়ে ধরে। জাঙ্কুক তেকে দিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু সিউজন আটকে দেয়। আজকের দিনটা এই বাড়িতে থেকে যাওয়ার আবদার করে। বাবার আবদার ফেলতে পারে না জাঙ্কুক, থেকে যায় সে। জিসুর 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা সুগার সমবয়সী আর মেয়ে দুটো চমচ, সবে মাত্র 7 বছর। তিন্নি আর তুষি মূলত এরাই বাড়িকে মাতিয়ে রাখে। জিসুর বর সিউজনের সাথে দোকানে সাহায্য করে। দাদিমা জাঙ্কুককে ইচ্ছে মতো আদর করে, এতে তের মন খারাপ হয়। তাকে কেন আদর করে না? মনি তের মাথায় হাত রেখে বলে, কিরে মন খারাপ কেন? তে ছোট মায়ের দিকে তাকিয়ে মুচকে হাসে। মানুষটার বেবি হয় না, বিয়ের এত বছর পরেও সে নিঃসন্তান। একটা বাচ্চা দত্তক আনবে ভাবছে এখন। খিদে পেয়েছে। মনি এদিক ওদিক তাকিয়ে সবার পজিশন বুঝে নেয়। আপাতত এদিকে কারোর মন নেই। সে ফিসফিস করে তেকে জিজ্ঞাসা করে, তোকে নাকি বড়ভাবে মারধর করতো? তে মাথা নিচু করে ফেলে। বড় মাকে সে ভালোবাসে, তার নামে বদনাম করতে পারবে না। সে হাসার চেষ্টা করে বলে, ভুল করলে ধমক দিত, যেমনটা নিশিকে দেয়। মনে বুঝে যায় তে বলবে না। তিনি এমনটাই আশা করেছিল। তের মতো একটা মেয়ে কখনো কারোর গীবত গাইবে না। চল খেতে দিচ্ছি। তের হাত ধরে নিয়ে যায় মনি। জাঙ্কুক ততক্ষণে ফ্রেশ হয়ে এসেছে, আজকে বাবার সাথে বসে খাবে। জাঙ্কুকের দাদা গঙ্গিও এসেছে লাঠি ভর দিয়ে। সবাই মিলে বসেছে খেতে। জাঙ্কুকের পাশে তে আর মুখোমুখি সিউজন। সিউজনের পাশে জিসুর ছেলে মিনহো। আর গঙ্গিও বসেছে জাঙ্কুকের আরেক পাশে। গিন্নি আমার সাথে দেখা করতে গেল না যে? বুড়ো দাদুকে ভালো লাগছে না না? অভিমানী সুরে বলল গঙ্গিও। তে মিষ্টি হেসে বলল, ভেবেছিলাম খাওয়া দাওয়া সেরে যাব, অনেকক্ষণ আড্ডা দেব। সিউজন আফসোসের সুরে বলে, এখন যদি সুগাও থাক। তার পুরো কথা শেষ হওয়ার আগেই সুগা এক দৌড়ে এসে তের আরেক পাশে বসে পড়ে। চমকে ওঠে সবাই। মনির হাত থেকে তরকারির বাটি পড়ে যায়। জাঙ্কুক চোয়াল শক্ত করে ফেলে। সুগা হাঁপাতে হাঁপাতে বলে, পাপা চলে এসেছি। আই নো দ্যাট তুমি মিস করছিলে আমায়। দাদুও মিস করছিল। ছোট আম্মা, ফুপি, দাদিমা, মিনহু আর আর তেও মিস করছিলে আমায়, তাই না? সিউজন হেসে ফেলে, সাথে গঙ্গেও হাসে। মনে ভ্রু কুচকে তাকিয়ে থাকে। ছেলেটা বড় হয়েছে, কিন্তু বাদরামে কমেনি। তে জাঙ্কুকের দিকে অসহায় চোখে তাকাই। সুগা বলে, তে আমি এখানে। ভাইয়াকে আমি ভেবেছিলে, তাই না? তে শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। জাঙ্কুক উঠে দাঁড়াই। কি হলো ব্রো, তেলাপোকা দেখেছ? সুগার কথাই আবার বসে পড়ে জাঙ্কুক। বাবা দাদা তার মুখের দিকে তাকিয়ে আছে। এখানে সিন ক্রিয়েট করা যাবে না। মনি সুগার পিঠে ছোট করে থাপ্পড় দিয়ে বলে, বাদর ছেলে, তোর জন্য তরকারি পড়ে গেল। সুগা মনির গাল টেনে দেয়। উফ ছোট আম্মা, দিন দিন বয়স কমছে তোমার। রূপের রহস্য কি বলো? তেকেও একটু বলিও, বেচারা অল্পতেই বড়ি হয়ে যাচ্ছে। তে পানি খেতে যাচ্ছিল। সুগার কথাই বিষম খাই। মনি সুগার কান ধরে তের মাথায় হাত বুলাতে থাকে। গঙ্গেও, মিনহু আর সিউজন হেসে ওঠে। জিসু ডালের বাটি টেবিলে রেখে হেসে বলে, আমাদের সুগার বড় হলো না। সুগা বলে ওঠে, কি যে বলো ফুপি, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আর তুমি বলছো বড় হলাম না। ঠিক সময়ে বিয়ে করলে। বাকিটা বলার আগে জাঙ্কুক থমকে ওঠে। স্টপ ইট ইডিয়েট, তোর বকবকানির জন্য খেতে অসুবিধা হচ্ছে। ধমককে সুগা ভেঙচি কাটে। মনি তাকে খাবার বেড়ে দিতে থাকে। খাবার টেবিলে এখন পিনপতন নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। সবাই সবার মতো খেয়ে যাচ্ছে। সুগা চামচ দিয়ে খাচ্ছে। তার এই একটা স্বভাব, চামচ ছাড়া খেতে পারে না, অবশ্য খাওয়ার চেষ্টাও করে না। জাঙ্কুক হাত দিয়ে খাচ্ছে, সেও চামচ দিয়ে খায়, তবে সেটা হসপিটালে বা কলিগদের সামনে। বাবা দাদা হাত দিয়ে খাচ্ছে, সেখানে নিজের চামচ দিয়ে খেলে কেমন দেখায় না? সবার আগে খাওয়া শেষ করে তে সেই হাত ধুয়ে চলে যায় তার রুমে। তের জন্য একটা রুম আগে থেকেই ছিল।
সেই রুমে কেউ থাকে না। মাঝে মধ্যে মনি রুমটা পরিষ্কার করে রাখতো। আজকেও পরিষ্কার করেছে তিনি। তে এসে বিছানায় গায়ে দিয়ে দেয়। বই খাতাগুলো লাগেজ থেকে বের করা হয়নি। এখন বের করতে ইচ্ছেও করছে না। তবে তে জানে একটু পরে জাঙ্কুক ঠিকই লাগেজ টেনে নিয়ে আসবে তার রুমে। একে একে বইগুলো সাজিয়ে দেবে তার টেবিলে। হাসি ফুটে ওঠে তের ঠোঁটের কোণে। মানুষটার প্রতি ভালোবাসার দিনকে দিন বেড়ে চলেছে। এই ভালোবাসা কখনোই শেষ হওয়ার নয়। এই মানুষটাকে তের চাই, খুব করে চাই তাকে। তার সাথে সুন্দর একটা সংসার বাঁধতে চাই সে। ছোট একটা স্বপ্নের ঘর সাজাতে চাই, যেখানে কোনো দুঃখ থাকবে না, থাকবে সুখ আর সুখ। এসব ভাবতে ভাবতেই তের চোখ লেগে আসে। তখনই জাঙ্কুক লাগেজ নিয়ে তের রুমে ঢুকে। খানিকটা শব্দ করে দরজা খোলাতে তের ঘুম ছুটে যায়। সে এক লাফে উঠে বসে। জাঙ্কুক এক পলক তের দিকে তাকিয়ে লাগেজ টেনে পড়া টেবিলের সামনে নেয়। একে একে বইগুলো সাজিয়ে রাখতে থাকে। তে গালে হাত দিয়ে দেখছে তাকে। কড়া কথা বলতে কবে শিখবি? তে নড়ে চড়ে বসে জাঙ্কুকের শক্ত গলার কথা শুনে। সুগাকে থামাচ্ছিস না কেন? আপনি থামিয়ে দিন। জাঙ্কুক আর চোখে তাকায় তের দিকে। ও কি আমাকে ডিস্টার্ব করছে যে আমি থামাবো? আমাকেও তো করছে। বাকিটা বলতে পারে না তে। থেমে গিয়ে শুকনো ঢোক গিলে বুঝে ফেলে ভুল কথা বলেছে সে। জাঙ্কুক নিজের হাতে থাকা বইটা ফেলে দেয়। কেঁপে ওঠে তে। চোয়াল শক্ত হয়ে গেছে জাঙ্কুকের। সুগা তোকে ডিস্টার্ব করে না, তুই এনজয় করিস তাই না? আমারই বোঝার বলছিল। ঠিক আছে, ফুর্তি কর বলে জাঙ্কুক চলে যায়। তের মাথায় হাত। ইস, কি ভুল কথা বলে ফেললো সে। এবার কি করবে? জাঙ্কুকের রাগ কমাবে কি করে? কিভাবে বোঝাবে সুগাকে সে এনজয় করে না? তে রুম ছেড়ে বাইরে আসে। সুগাকে দেখে যাচ্ছে। বাচ্চাদের সাথে খেলা করছে সে, আর জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো প্রিয় মানুষটির রাগ ভাঙানো। আর যদি সেই প্রিয় মানুষটার চাপা স্বভাবের হয়, তাহলে তো কোনো কথাই নেই। জাঙ্কুক কখনোই নিজের ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করে না। সে রেগে আছে বা কতটুকু রেগে আছে এটা বোঝাও খুব কঠিন বিষয়। কারণ সে তার রাগ কখনোই প্রকাশ করবে না, সারাক্ষণ গম্ভীর হয়ে থাকবে। এখনও তার ব্যতিক্রম নয়। সে তের রুম থেকে বের হয়ে নিজের রুমে ঢুকেছে। দুজনের রুম পাশাপাশি। তে পেছন পেছন বের হয়েছে এবং জাঙ্কুকের রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজা ভেতর থেকে বন্ধ। কয়েকবার ডেকেছে, ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায়নি। আর যাবেও না। কাল সকালের আগে এই রুমের দরজা খুলবে না। বাড়ির সকলে বসার ঘরে বসে গল্প করছে। সেখানকার মধ্যমণি হচ্ছে সুগা। তাকে সকলে এটা ওটা জিজ্ঞাসা করে যাচ্ছে। সিওজুন একপাশে বসে আছে। সে তার ছেলেকে দেখছে। বুকটা কেঁপে উঠছে মেয়েটার জন্য। কেমন আছে নিশি? দুই ছেলের সাথে প্রতিদিন কথা হলেও মেয়েটার সাথে কথা হয় না। ওই মাসে একবার। মেয়েটাকে শেষবার কবে দেখেছিল সেটাও মনে নেই। অনেকবার দেখতে গিয়েছে কিন্তু দেখতে পারেনি। মেয়েটার কলেজের সামনে গিয়েও দাঁড়িয়ে থেকেছে কতদিন। নিশি একটু বেশি ভয় পায় মাকে। মায়ের কড়া শাসন ভুলে সে বাবার ডাকে সাড়া দেওয়ার সাহস কোনো কালেই করতে পারেনি। তবে নিশিও ভীষণ ভালোবাসে তার বাবাকে। তে সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়েছিল। তাদের বাবা চাচাদের আড্ডা দেখছে। ইস, এখন তার বাবাও এখানে থাকলে জমে যেত। প্রিয় মানুষটি অভিমান করে আছে। ঘুম কি আর ধরা দেবে তের চোখে? বিছানায় দীর্ঘশ্বাস এপাশ ওপাশ করেও যখন ঘুম হলো না, তখন তে গায়ে ওড়না জড়িয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। এই বাড়ির ছাদটা অনেক সুন্দর। সিওজুন নিজে পছন্দে বানিয়েছে ছাদটা। সবার জন্য দোলনা বানিয়েছে, বাচ্চাদের জন্য কয়েকটা খেলনা রেখেছেন ছাদে। ছাদে উঠতে তের মন প্রাণ জুড়ে যায়। রাতের ফুরফুরে হাওয়া আর গোলাপ ফুলের সুবাস দুটোই মন কাড়ার মতো। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো ছড়িয়ে পড়েছে ছাদের আনাচে কানাচে। তে একদম ছাদের এক কোণায় এসে দাঁড়ায়। তে হঠাৎ পুরুষালী কণ্ঠে চমকে ওঠে তে। পেছন ঘুরে সুগার হাস্যোজ্জ্বল মুখখানা দেখে মুখ ঘুরিয়ে নেয়। সুগা এক লাফে ছাদের রেলিংয়ে বসে পড়ে। এত রাতে এখানে কেন তুমি? আমায় মিস করছিলে বুঝি? তের নাক মুখ কুচকে ফেলে। দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে নিলেই তখনই সুগা বলে ওঠে, আমায় ভালোবাসবে তে? আমি একটু পাগলামি করি বেশি, কিন্তু পাগল নই। আমি বেশি কথা বলি কিন্তু কখনো মিথ্যা বলি না। আমি তোমাকে ভালোবাসি। আমার হাতটা ধরবে তে? আমার সাথে মুক্ত আকাশে ডানা মেলে উড়াল দেবে? কথা দিচ্ছি ভীষণ ভালো রাখবো তোমায়।
সুগার মুখে এরকম প্রেম বাক্য শুনে তে কিঞ্চিত অবাক হয়ে যায়। এমনটা সে কখনোই আশা করেনি। লোকটার চোখে মুখে একটু নার্ভাসনেস নেই, নেই কোনো হতাশা, কিন্তু তের শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে তার। কিন্তু এইভাবে নার্ভাস হলে চলবে না, আজকে থেকে কিছু একটা বলতেই হবে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আমি জাঙ্কুক ভাইকে ভালোবাসি। সুগা হাসে, মুখ ভর্তি প্রাণ খোলা হাসি, কিন্তু হাসার মতো কিছুই তো বলেনি তে। আপনি যেটা শুরু করেছেন সেটা ঠিক না। আমি জাঙ্কুক ভাইয়াকে অনেক দিন হলো ভালোবাসি, একটু বেশিই ভালোবাসি। আমি মনে করি আপনি এটা জানেন। তাহলে এরকম পাগলামির মানে কি? ভাইয়া ভালোবাসে তোমায়, প্রেয়সী বলে ডাকে? তে কনফিডেন্সের সাথে বলে, হ্যাঁ ভাইয়াও আমাকে ভালোবাসে, হয়তো আমার মতো অতটা না, তবে একটু হলেও ভালোবাসে। সুগা এক লাফে রেলিং থেকে নেমে পড়ে, তের মুখোমুখি দাঁড়ায়, কোমরে হাত রেখে মুখটা উঁচু করে তের মুখোমুখি হয়। তে ভ্রু কুচকে একটু পিছিয়ে যায়। সুগা হিস হিস করে বলে, তোমায় ভালোবাসিতে, বউ করব তোমায়। ভাইয়ের সাথে কম্পিটিশন করেই তোমায় জিতে নেব। আমার হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেই সুগা চলে যায়। তের রাগ ওঠে, পায়ের কাছে থাকা ফুলের টপ লাথি দিয়ে ফেলে দেয়। একদম মায়ের মতো জেদি সুগা, নিজে যেটা বলবে সেটাই, অন্যের কথার কোনো মূল্য নেই তাদের কাছে। এই ধরনের মানুষদের একদমই পছন্দ না। সকালবেলায় মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ছুটে যায় তের। আজকে তো জাঙ্কুকের চলে যাওয়ার কথা, চলে গেল কি? এক লাফে উঠে বসে তে। চোখ খুলে দেখতে পায় তার সামনে তার বাবা বসে আছে। তের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, সে বাবাকে জড়িয়ে ধরে। সে হুনু মেয়েকে আদর করে দেয়। তখন আবারও মনে পড়ে জাঙ্কুকের কথা। তে চট করে বাবাকে ছেড়ে দেয়। বাবা তুমি বসো, আমি আসছি বলেই এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুকের রুমের দরজা খোলা, তে ভেতরে ঢুকে যায়। জাঙ্কুক চেঞ্জ করছে, সাত সকালে তার রুমে কেউ আসবে না বলেই রুমে চেঞ্জ করছিল। তে ঝড়ের গতিতে রুমে ঢুকে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। খালি গায়ে হাত পেঁচা জাঙ্কুককে দেখে তাড়াহুড়া করে মুখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়াইতে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তাড়াহুড়া করে চেঞ্জ করতে থাকে। নির্লজ্জের মতো তে ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে থাকে জাঙ্কুককে। আসলে সে দেখতে চায়নি, কিন্তু চোখ দুটো মানতেই রাজি না। ইস রে, কি সুন্দর মানুষটা! এত সুন্দর মানুষের দিকে চোখ না গেলে কি হয়? কারো রুমে ঢুকতে গেলে নক করতে হয়, জানিস না? জাঙ্কুকের গম্ভীর কণ্ঠে আবার চোখ বন্ধ করে ফেলে তে। আমি কিছুই দেখিনি। আপনার যে বুকের পাশে একটা তিল আছে, ওটা আমি দেখিনি। জাঙ্কুক ছোট ছোট চোখ করে তাকায় তের দিকে। তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকে আসে। শার্ট ছাড়া আপনাকে দেখতে কেমন লাগছিল জানেন? জাঙ্কুক তাকিয়ে আছে। তে দুপা এগিয়ে যায় জাঙ্কুকের দিকে, গোড়ালি উঁচু করে জাঙ্কুকের মুখের দিকে নিজের মুখটা খানিকটা এগিয়ে নিয়ে বলে, হট লাগে বলেই এক দৌড় দেয়। জাঙ্কুক মুখ বাঁকিয়ে তাকিয়ে থাকে। জাঙ্কুক মস্ত বড় অন্যায় করে ফেলেছে। সে তেকে না বলেই চলে গিয়েছে। এটা নিয়ে এক আকাশ সমান পরিমাণ মন খারাপ তের। সে মন খারাপ করে দূরে দাঁড়িয়ে জাঙ্কুকের চলে যাওয়া দেখছে। লোকটা সাদা শার্ট পরেছে, সাদা শার্টে বরাবরই তাকে দারুণ দেখতে লাগে। তে সুদর্শন পুরুষ, এই পুরুষের দিকে তাকিয়ে তে সারা জীবন পার করে দিতে পারবে। এই যে চলে যাচ্ছে, মন পড়ছে তের। আহারে, কতদিন দেখতে পারবে না পবিত্র মুখখানি। কতদিন তের নরম হাতের মুঠোয় তার পুরুষালী শক্ত হাতটা পড়তে পারবে না। গম্ভীর গলায় তের ডাকটা শুনতে পারবে না। চোখ দুটো ছলছল করে ওঠে তের। ছলছল চোখখানি মুহূর্তেই বিরক্তি ছেয়ে যায় যখন সুগা তের পাশ ঘেঁষে জাঙ্কুকের পেছন পেছন দৌড় দেয়। তার পরনে হাতা কাটা টি শার্ট আর শার্ট প্যান্ট। এই লোকটার ড্রেস আপ পছন্দ না তের। সারাক্ষণ খোলামেলা পোশাক পরতে হবে তাকে, লজ্জা শরম নাই নাকি তার? সুগাকে দেখে তের কান্না থেমে যায়, মুখে ভর করেছে একরাশ বিরক্তির ছাপ। এই বাদর কি যাচ্ছে না? একে সহ্য করবে কিভাবে তে? জাঙ্কুক গাড়ির দরজায় হাত দিতেই সুগা এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকের পেছনে মনি, কাই, সিউজুন, সেহুন, মুন্নি, মাহি, মিনহু সবাই ছিল। সুগা জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, ব্রো একটু দোয়া করিও, যেন বউ নিয়ে মাম্মার সামনে দাঁড়াতে পারি। বউ ছাড়া বাঁচা দায় হয়ে যাচ্ছে যে। জাঙ্কুক সুগার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রাগী দৃষ্টিতে তাকায় সুগার দিকে। বাকিরা হেসে ফেলে। এই ছেলেটার কথাই কেউ মাইন্ড করে না, যেন সে জোকস বলছে। জাঙ্কুক গাড়ির দরজা খুলতে খুলতে বলে, বাচ্চামি কমাও, বউ তোমার কপালে জুটবে না। ওর থেকে দূরে থেকো, নাহলে চোখ দুটো তোমার সাথে থাকবে না। জাঙ্কুক গাড়িতে বসে পড়ে। সুগা ঝুঁকে জাঙ্কুকের দিকে কানে কানে বলে, ওকে, বউ নিয়েই ফিরবো আমি, সাথে খুব দ্রুত চাচ্চু ডাক শোনাবো তোমায়। জাস্ট ওয়েট অ্যান্ড সি ব্রো।
জাঙ্কুক ধাক্কা দেয় সুগাকে। সুগা খানিকটা পিছিয়ে যায়। জাঙ্কুক শো করে গাড়ি নিয়ে চলে যায়। তে নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মনটা তার ভীষণ খারাপ। এত এত মানুষের মাঝেও সে একা। তার ব্যালকনি থেকে একটু দেয়াল ডিঙিয়ে পাশের বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে তার মা উঠোন ঝাড়ু দিচ্ছে। তের মনের মাঝে প্রশ্ন জাগে, কোন শোকে ছেড়েছিল এই রাজপ্রাসাদ? কিসের লোভে এতিম করলো তাকে? এখনই বা কি পাচ্ছে সে? শোক কি তার সহ্য হচ্ছিল না? দীর্ঘশ্বাস ফেলে দে। তখনই মাথায় কারো হাতের স্পর্শ পায়। পেছন করে বাবাকে দেখে মুচকে আসে দে। খেয়েছো বাবা? খেলাম, বাদর সুগার সাথে। দুজনে খানিকক্ষণ চুপচাপ থাকে। তারা দেখছে একটা মানুষকে, যার ওদের পাশে থাকার কথা ছিল। বাবা, নিঃসঙ্গতায় তোমার খারাপ লাগে না? ইচ্ছে করে না নতুন করে সবটা শুরু করতে? অনেক বছর তো হয়ে গেল, বাঁচতে ইচ্ছে করে না সুন্দরভাবে? সেহুনের হাসি মুখটা চুপসে যায়। সে দৃষ্টি ফিরিয়ে তাকায় মেয়ের মুখের দিকে। নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে। দিন শেষে অনুভব করতে পারে ভীষণ একা সে। তবুও কখনো নতুন করে শুরু করার কথা ভাবে না। ধোঁকা মানুষ একবারই খায়। তে বাবার হাতটা শক্ত করে মুঠো করে ধরে। বাবার মনের কথা সে বুঝতে পারে। বয়স পেরিয়েছে তার 40, তবুও দেখতে মাশাল্লাহ এখনো অনেকটা স্মার্ট। কি সুন্দর ফর্সা গোলগাল মুখখানা, পেটানো শরীর। যে কেউই পছন্দ করে ফেলবে তাকে। তবুও তাকে কেউ প্রত্যাখ্যান করেছে, হৃদয় ভেঙেছে, নিঃসঙ্গ করেছে। সেহুন তের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। আমি আর ঢাকা যাব না, এখানেই ভাইদের সাথে ব্যবসা করব। তোর সাথে পরিবারের সাথে থাকবো আমি। জীবনে টাকা পয়সাই সব না, ভালো থাকতে হবে। আর আমি নিঃসঙ্গ না তো? আমার মেয়ে আছে আমার সাথে। এক জীবনে সুন্দরভাবে বাঁচতে এরকম একটা রাজকন্যাই যথেষ্ট। বাবার কথা শুনে তে মুচকি হাসে। কতবার বাবাকে বলতে চেয়েছে, বাবা তুমি চাকরিটা ছেড়ে দাও, আমি আর তুমি মিলে নতুন করে বাঁচি চলো। কিন্তু বলতে পারেনি, চাপা স্বভাব যে তার। বাবা চলো আজকে ঘুরে আসি, কতদিন তোমার সাথে ঘুরতে যাওয়া হয় না। ঠিক আছে যা, মুন্নি মাহিকে বলে আয়। তে দৌড়ে চলে যায় মুন্নি মাহিকে বলতে। সেহুন তাকিয়ে থাকে পাশের বাড়িতে, যেখানে তার প্রেয়সী ক্লান্ত শরীরে ময়লা তুলছে ছুরিতে। সেহুন তাচ্ছিল্য হেসে বলে, সবার কপালে সুখ সয় না। ঘুরতে যাওয়ার কথা শুনে সবার আগে লাফিয়ে ওঠে সুগা। সে মুন্নি মাহির সাথে কানামাছি খেলছিল। যখনই তে দৌড়ে এসে বলল তারা ঘুরতে যাবে, সুগা এক লাফে তের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আমি রেডি, চলো এক্ষুনি। তে ভ্রু কুচকে তাকায় সুগার দিকে। এই হাফ প্যান্ট পরে সে ঘুরতে যাবে, তাও এই ভর দুপুর বেলা? মাথা খারাপ নাকি লোকটার? কি হলো তে, চলো যাই। তে সুগার দিকে ঝুঁকে বলে, বাদরের সাথে ঘুরতে যাব না, বাবার সাথে যাব। বলে তে রান্না করে চলে যায়। এই লোকটার সাথে কথা বলার রুচি নেই তার। মনি দুপুরে রান্না বসিয়েছে। জিজু তাকে সাহায্য করছে। লিসা বেগম মোড়া টেনে বসে আছে। এটা সেটা দেখিয়ে দিচ্ছে দুজনকে। তে মনির পাশে গিয়ে দাঁড়ায়। আলু ভাজা হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য। এই আলু ভাজা তের খুব প্রিয়। এক টুকরো আলু খেতে চাচ্ছে সে, কিন্তু লিসার ভয়ে তুলছে না। তখনই মনির ফোন বেজে ওঠে। স্ক্রিনে জাঙ্কুকের নামটা জলজল করছে। মনি ফোন টেবিলে রেখে রান্না করছে বিধায় তে দেখতে পেল। খুশিতে তে ফোনটা তুলে নেয়। ছোট মা, তুমি তো কাজ করছো, আমি কথা বলি। মনি মুচকি এসে মাথা নাড়ায়। লিসা বাঁকা চোখে তাকিয়ে থাকে। তে ফোন নিয়ে চলে যায় বাইরে। মুখটা কাঁপছে, লোকটার গলা শুনবে বলে। এই তো ঘন্টাখানেক আগেও শুনেছে, তবুও এখন অন্যরকম ভালো লাগা কাজ করছে। কল কেটে যাবে ভেবে চট করে রিসিভ করে তে। কানে নিতেই শুনতে পায় জাঙ্কুকের সুরেলা কণ্ঠ। ছোট মা, থেকে ফোনটা দাও তো একটু। তে মুচকি আসে, তার খোঁজ নেওয়ার জন্যই কল করা হয়েছিল। বাহ বাহ, সাহেব দেখি কেয়ারিং হয়ে যাচ্ছে। তে নিজে হাসি আড়াল করে বলে, আমি বলছি। তের কণ্ঠ শুনে জাঙ্কুক নিজের কণ্ঠেও গম্ভীরতা বজায় রেখে বলে, হি হা যেন না করা হয়। কার সাথে করব? আপনি তো নেই, সুগা তো আছে। তে বুঝতে পারে জাঙ্কুকের জেলাসি। হি হা তো করাই যায়, কিন্তু উনি তো হট না, সারাক্ষণ কুল মুড়ে থাকে, ঠিক জমে না ওনার সাথে। জাঙ্কুক চোয়াল শক্ত করে ফেলে। নারীদের কাছে কখনোই দুর্বলতা প্রকাশ করতে নেই, তারা মজা উড়াতে জানে। এই যে তে আগে কথা বলার সাহস পেত না, কিন্তু যখনই দুর্বলতা জেনে গেছে তখন থেকেই রং বদলাতে শুরু করেছে। রাতে আসতে দে আমায়, হট কুল বোঝাবো তোকে। তে এবার ভয় পেয়ে যাই। আরে সরি, ওনাকে আমার বিরক্ত লাগে, আশেপাশেও ঘেসি না।
আর ঘেসবো না, পাক্কা প্রমিস। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেললো। তখনই সুগা তের কান থেকে ফোন নিয়ে বলল, প্রেয়সী, কার সাথে কথা বলছিলে? তে চোখ পাকিয়ে সুগার দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বাচ্চার বাবার সাথে কথা বলতেছি। আপনার কোনো সমস্যা? সুগা ঠোঁট উল্টিয়ে লম্বা চুলগুলো পেছনে ঠেলে বলে, বাচ্চার বাবা তো আমি। তোমার কি এখনই বেবি চাই? নো প্রবলেম। আজকেই ফুলসজ্জা সেরে। বাকিটা বলার আগেই তে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় সুগার গালে। রাগে তার শরীর কাঁপছে, গা ঘিন ঘিন করছে। জাঙ্কুক থাপ্পড়ের শব্দ শুনে ঠোঁট মেলে হাসে। আরামসে চেয়ারে খাইলিয়ে দেয়। এতক্ষণে তার মনটা শান্ত হলো। এইভাবেই সে তেকে দিয়ে প্রতি পদে পদে নিজের অবস্থান বুঝিয়ে দেবে সুগাকে। এতদিনে একটা ব্যাপার সে বুঝেছে, সুগার সাথে বেশি কথা বললে কথা পুরাই নষ্ট হবে। তাকে অন্যভাবে সাহায্য করতে হবে, আর সেটা তেকে দিয়েই। সুগার গালে হাত দিয়ে বাঁকা হাসে, চোখ বাঁকিয়ে তাকায় তের দিকে। ভালোবাসা হলো রঙিন প্রজাপতির মতো, তাকে আগলে রাখতে হয়। ছিঁড়ে দিলে উড়ে যাবে, আর শক্ত করে ধরলে পড়ে যাবে। তোমায় আমি আগলে রাখবো, ওরা সুযোগ দেব না। গড প্রমিস। যে গালে থাপ্পড় দিয়েছ সেই গালে চুমু দিতে হবে তোমায়। তেই হাত শক্ত করে মুঠ করে ফেলে। ইচ্ছে করছে আরও একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু নিজেকে সংযত করে। জাঙ্কুক ফোনটা শক্ত করে চেপে ধরে আছে কানে। তার জানা আছে সুগার যা বলে তাই করে। তেই সুগার গালে চুমু খাবে ভাবতেই মাথা গরম হতে থাকে জাঙ্কুকের। সবকিছু ভেঙে গড়িয়ে দিতে ইচ্ছে করছে। তে হনহনিয়ে নিজের রুমে চলে যায়। সুগা বাঁকা হাসে, গালে হাত বোলাতে বোলাতে বিড় করে বলে, ভেবেছিলাম ভালোবেসে পোষ মানাবো, কিন্তু ভালোবাসা তুমি ডিজার্ভই করো না। এবার দেখো সুগা কি করে। জাঙ্কুক কল করে রোজ বেগমকে। সে পরীক্ষার খাতা দেখছিল। কলেজ থেকে ছুটি নিয়েছে বেশ কিছুদিনের জন্য। শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। নিশি মায়ের পাশে বসে বই পড়ছে। তখনই ফোন বেজে ওঠে। রোজ বেগম চশমা ঠিক করে তাকায় ফোনের দিকে। জাঙ্কুক নামটা দেখে খুশি হয়। যাক, ছেলে তাহলে মায়ের কথা মনে করেছে। সময় নষ্ট না করে কল রিসিভ করে তিনি। মা, কেমন আছো? জাঙ্কুকের নরম গলা। যেমন রেখেছ। সকালেই চলে আসছি, এখন হসপিটালে আছি আমি। সুগার রয়ে গেছে ওই বাড়িতে। শুনলাম তেকে নিয়ে নাকি আজকে ঘুরতে যাবে। তোমার ছেলে যে তেকে পছন্দ করে সে খবর রাখো। দুদিন পরে দেখবে বিয়ে করে বাড়িতে তুলবে। কি করবে তখন তুমি? রোজ ছেলের কথায় নড়ে চড়ে বসে। বড় ছেলে তার কথায় উঠলে বসলেও ছোট ছেলে তাকে পাত্তা দেয় না। ওই মেয়েকে আমি ছেলের বউ হিসাবে কখনোই মানব না, খুন করে দেব ওকে। জাঙ্কুক একটু হাসে, তারপর আবারও শক্ত গলায় বলে, সুগাকে বিয়ে দিয়ে দাও মা। সানার সাথে বিয়েটা হয়ে গেলে সে শুধরে যাবে। কিন্তু আমি মানাবো সুগাকে। তুমি পারলে সামনের সপ্তাহে বিয়ের ব্যবস্থা করো। আর হ্যাঁ, আগে থেকে সুগাকে কিছু বলার দরকার নেই। জাস্ট সানার সাথে কথা বলে প্ল্যানিং করো, বাকিটা আমি দেখছি। কোনো গন্ডগোল হবে না তো? মাম্মা, আমি আছি তো। জাঙ্কুক কল কেটে দেয়। আবারও চেয়ারে গায়ে লেগে দিয়ে বুক ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জীবন জাঙ্কুক হারতে শেখেনি। তাকে মাত দেওয়ার বয়স বা বুদ্ধি তোমার কোনোটাই হয়নি, বুঝেছো সুগা? এবার দেখতে থাকো আমি কি করি। তখনই ইউনো একটুখানি দরজা খুলে উকি দেয়। স্যার, পেশেন্ট ওঠাবো? তারা অপেক্ষা করছে। জাঙ্কুক সোজা হয়ে বসে কলম হাতে নিয়ে বলে, বেশি সিরিয়াস যে তাকে আগে পাঠাও। ইউনো মাথা নাড়িয়ে চলে যায়। বাবা শব্দটার মধ্যেই মিশে থাকে দায়িত্ব, কর্তব্য, একাকার সমান পরিমাণ ভালোবাসা, ভরসা আর বিশ্বাস। বাবা ছাড়া দুনিয়াটা বিষাদময়। এই তো কিছুদিন আগেও বাবার সাথে ছিল না। কাকিমার বাড়িতে পড়ে থেকেই কতই না অত্যাচারিত হয়েছে। এখন বাবা পাশে আছে, কেউ কিছু বলার সাহস পায় না। দাদি থেকে দেখতেই পারতো না, সারাক্ষণ বকা দিত। সেই দাদিও এখন কথা বলে না, চুপচাপ থাকে। কারণ একটাই, এখন তের পাশে তার বাবা আছে। কারোর সাধ্য নেই তাকে কিছু বলার। আজকে একটু বেশি সেজেছে তে। বাবার সাথে বেরোবে বলে একটু সাজবে না? চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক, দুই গাল একটুখানি লাল করেছে। কোমর ছাড়িয়ে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাদা একটা থ্রি পিস পরে নিয়েছে। ব্যাস, তার সাজ শেষ। হাতটা একটু কম তের, উঁচু জুতা ছাড়া তাকে মানায় না। সেহুন মুন্নির হাত ধরে বাইরে দাঁড়িয়ে আছে। তের অপেক্ষায় তারা। কারেন্ট চলে গেছে। বাড়ির ভেতরে প্রচুর গরম, তাই বাইরে এসে দাঁড়িয়েছে। মাহি যাবে না, তার পেটে ব্যথা। তখনই সুগা এক লাফে সেউনের সামনে এসে বলে, মেজো বাবা আমিও যাব। সেউন হাসে, হাত বাড়িয়ে সুগার চুল ঠিক করে দেয়। তে তখনই বেরিয়ে আসে। সুগাকে দেখে মেজাজ বিগড়ে যায়, তবুও কিছু না বলে বাবার পাশে এসে দাঁড়ায়।
তার বাবাও সাদা শার্ট পরেছে। পাপা চলো রিক্সা করে যাই। সুগা বেশ জানে তের রিক্সা পছন্দ, তাই আগে বাগে কথাটা বলল। তে ধরতে পারলো সুগার মনোভাব, তাই সে বলে উঠল, বাবা গাড়ি করে যাব। সেহুন সাহেব মেয়ের কথায় সাই জানালেন, ড্রাইভ করতে দেয় সুগাকে। সেহুন তেকে নিয়ে পেছনে বসে। সুগার পাশে মুন্নি বসেছে। বাচ্চাটার বয়স 5 বছর হলে কি হবে, একদম পাকনা বুড়ি, সে সামনে ছাড়া বসবেই না। গাড়ি ছুটছে, তখনই সেহুনের চোখ পড়ে রাস্তার পাশে। সেখানে রাস্তা পরিষ্কার করার কাজ করছে একদল মহিলা, তাদের মাঝে ন্যান্সিও আছে। সে কোদালটা ঝাঁকা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। মেয়েকে দেখলো বেশ অনেকদিন পরে, হয়তো বুকে টেনে নিতে ইচ্ছে করছিল, হয়তো একটুখানি কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল। সেহুন তাচ্ছিল্য হাসে, তের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। গাড়িটা চলে যায়। ন্যান্সি নড়ে চড়ে ওঠে। তার পাশে থাকা জরিনা বলে ওঠে, পরীর মতো দেখতে হয়েছে তোমার মাইয়াটা। ইস, ইচ্ছা করে কাছ থেকে একটু দেখতে, কিন্তু আমাদের মতো গরিবের কাছে সে কখনোই আইব না। ন্যান্সির চোখ দুটো ছলছল করে ওঠে। তার নারী ছেঁড়া ধন কত বড় হয়ে গেছে, পুতুলের মতো দেখতে হয়েছে। তাকে কাছ থেকে দেখতে তো ন্যান্সির মন কাঁদছে, কিন্তু ভাগ্য কখনোই এটা সম্ভব হতে দেবে না। জরিনার পাশে আরেকটা মহিলা বলে ওঠে, ন্যান্সির মেয়ে বলে পরীটাকে অপমান করিস না। সে জিয়ন সেহুনের মেয়ে, এরকম কলঙ্কিনী মা তার হতেই পারে না। ন্যান্সি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এইসব তাকে সব সময় শুনতে হয়। আমারই তো মেয়ে, আমারই তো কলিজা, নিজের দোষে হারিয়েছে তাকে, বিড়বিড় করে বলতে থাকে ন্যান্সি।